শিক্ষকগণকে মারধর এবং জোর করে পদত্যাগ করানোর শক্তি সাহস ছাত্ররা পাচ্ছে কোথা থেকে? 2024-এর 5 আগস্টের রাজনৈতিক পালাবদলের পর থেকে বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণকে মারধর করা, তাদেরকে জোর করে পদত্যাগ করানোর বিষয়টি বাংলাদেশের চলমান ইতিহাসের পাতায় একটি ন্যাক্কারজনক অধ্যায়, যার সাথে এর আগে কখনোই পরিচিতি ছিল না এই দেশের মানুষের। এই সমস্ত ঘটনায় যেখানে শিক্ষার্থীরা এক হচ্ছে, সেখানেই শিক্ষকগণ পদত্যাগে বাধ্য হচ্ছেন, অপমানিত হচ্ছেন। বিগত কয়েকদিন থেকেই প্রতিদিন গড়ে প্রায় 5টি শিক্ষা প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটছে। বিভিন্ন বিশেষজ্ঞদের মতে যথাশীঘ্র এই মব জাস্টিস রোধ করা না গেলে সমস্ত শিক্ষা ব্যবস্থা অচিরেই চরম হুমকির মুখে পড়বে। যেসব শিক্ষকগণকে পদত্যাগ করানো হচ্ছে, তাদের কারো বিরুদ্ধে কোনো ছাত্রের অভিযোগ তারা বিগত আওয়ামী সরকারের দীর্ঘ স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে ধরে রাখতে সাহায্য করেছেন। কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ বিগত চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তারা ছাত্রদের আন্দোলন থেকে বিরত থাকার জন্য বিভিন্ন হুমকি ধামকি দিয়েছিলেন। কিন্তু বাস্তব সত্যি আরো বৈচিত্র্যময়। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের শিক্ষকদের লাঞ্ছিত করা এবং পদত্যাগে বাধ্য করার অধিকাংশ ঘটনার অন্তর্নিহিত কারণ একটির থেকে আরেকটি যথেষ্টই ভিন্ন। কোথাও বিগত সরকারের আমলে অর্থের বিনিময়ে অনুপযুক্ত শিক্ষককে বিভিন্ন উঁচু পদে নিয়োগ দেওয়া হয়েছে, তাই তাদের পদত্যাগ করানো হচ্ছে। কোনো শিক্ষক শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য হওয়ার কারণেও এই ডামাডোলের সুযোগে তাদেরকে পদত্যাগে বাধ্য করানো হয়েছে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ব্যক্তিগত বিরোধের কারণেও শিক্ষক পদত্যাগের ঘটনা ঘটেছে। আবার কোনো বিশ্ববিদ্যালয়ে নিম্ন পদস্থ শিক্ষক তার উপরের পদ খালি করে ওই পদ দখলের লোভে শিক্ষক পদত্যাগের ঘটনা ঘটিয়েছেন। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হয়তো ভাঙা বেঞ্চ, প্রয়োজনীয় বৈদ্যুতিক ফ্যানের ব্যবস্থা ঠিকভাবে কাজ করছে না, তার জন্য শিক্ষকগণের পদত্যাগ চাইছেন বা অনেক ক্ষেত্রেই পদত্যাগে বাধ্য করেছে ছাত্ররা। ছাত্রদের এইসব ঘটনা আসলে কোন বিবেচনায় ঘটাতে পারছে? বিগত 5 আগস্টের সরকার পতনের আন্দোলনে ছাত্রদের একটি বড় অংশ মনে করে তারাই এই আন্দোলনের একক অংশীদার এবং তাই এই বিজয়ও এককভাবেই তাদের। কিন্তু এই আন্দোলনের সম্মুখ ভাগে প্রধানত ছাত্ররা থাকলেও তাদের পেছনে ছিল দেশে এবং দেশের বাইরে কম বেশি সর্বস্তরের বিভিন্নভাবে বঞ্চিত এবং নিগৃহীত মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতা। মূলত এ কারণেই তারা এই আন্দোলনটিতে সফল হতে পেরেছে। কিন্তু ছাত্রদের একটি বড় অংশ যেহেতু মনে করছে এই বিজয়ের ভাগিদার একমাত্র তারাই, তাই এই বিজয়ের ভার সামলাতে না পেরে তাদের কেউ যেন খানিকটা বেসামাল হয়ে পড়েছেন। তা না হলে শিক্ষকগণকে পদত্যাগ করানো বা শিক্ষকগণের গায়ে হাত তোলার মতো গর্হিত কাজ তারা কোনোভাবেই করতে পারত না। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ ভাগের নেতারা বারবার বলার চেষ্টা করেছেন তারা কোনো অথরিটি না এবং এই ধরনের কাজ করা বা এই ধরনের কাজে উৎসাহ প্রদানের কোনো অধিকার তারা রাখেন না। শিক্ষক এবং ছাত্রদের যে সম্পর্ক, ওই সম্পর্কের জায়গায় গুরুত্বপূর্ণ একটি প্রভাব ফেলে এবং আমাদের যে এই যে সম্পর্কের জায়গাটি, এটি ভবিষ্যতের জন্য খুব খারাপভাবে নষ্ট হয়। আমরা আমাদের শিক্ষার পরিবেশ নিয়ে কথা বলি, সেখানে যদি আমার শিক্ষক এবং শিক্ষার্থীদের যে এই পরিবেশটি ঠিক না থাকে, এই সম্পর্কটি যদি একটি তিক্ততার পর্যায়ে চলে যায়, তাহলে আলটিমেটলি এটি কিভাবে সম্ভব? কিন্তু তাদের কথা ওই সমস্ত ছাত্র গোষ্ঠী ঠিকভাবে কর্ণপাত করছেন বলে মনে হচ্ছে না। শেষ কথা হচ্ছে, কোনো শিক্ষকের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তাকে তথ্য প্রমাণের ভিত্তিতে শাস্তি প্রদানের বিষয়টি হওয়া উচিত আইনি প্রক্রিয়ার মাধ্যমে এবং নিয়মতান্ত্রিকভাবে। তাহলে উদ্বুদ্ধ পরিস্থিতি থেকে শিক্ষক সমাজ রেহাই পাবে। ছাত্রদের সবসময় মনে রাখতে হবে শিক্ষকেরা তাদের গুরু, পিতামাতার পরেই তাদের কাছে একজন শিক্ষকের স্থান। তাই ছাত্রদের নিজ হাতে শিক্ষকগণকে শাস্তি প্রদানের প্রক্রিয়া থেকে তাদের অবশ্যই অচিরেই ফিরে আসতে হবে, কারণ এইসব ঘটনার তথ্য প্রমাণ দৃশ্য মাধ্যমে জমানো থাকছে। অদূর ভবিষ্যতে তারা যখন পিতামাতা হবেন তখন সন্তানদের কাছে তাদের এই অন্যায্য আচরণের কারণে হয়তো লজ্জায় পড়তে হবে, আজীবন মাথা নত করে রাখতে হবে। তারা কি এটাই চান?